টানা ৪ মাস ধরে কমছে রপ্তানি আয়। বিশেষজ্ঞরা বলছেন রাজনৈতিক অস্থিরতা, ব্যাংক খাতের সংকট ও বৈশ্বিক চাহিদা কমে যাওয়ায় এ অবস্থা। এছাড়া বিশ্ববাজারে পণ্যের দামে দেশীয় মুদ্রার মান প্রভাবও ফেলেছে। এতে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে $৬৩ বিলিয়ন রপ্তানির লক্ষ্যমাত্রা। জুলাই গণ অভ্যুত্থানের পর বন্ধ হয়ে যায় অনেক ব্যবসা প্রতিষ্ঠান, বিনিয়োগে খরা দেখা দেয়, গতি হারায় অর্থনীতি। এরপরও রপ্তানি আয় ও রেমিটেন্সের ওপর ভর করে কিছুটা স্থিতি ফেরে। তবে চলতি অর্থ বছরে রপ্তানি আয়ে ভাটা পড়েছে। এক্সপোর্টের ফিগারটা কম দেখছেন বিগত 4 মাস ধরে। জুলাই রপ্তানি আয় কিছুটা বাড়লেও পরের 4 মাস ধরে নিম্নমুখী। সবশেষ নভেম্বরে কমেছে ৫.৫%-এর বেশি। আগস্টে এ হার ছিল ২.৯৩%, সেপ্টেম্বরে ৪.৬১, নভেম্বরে ৭.৪৩%। তৈরি পোশাক সহ সব পণ্যেই নেতিবাচক অবস্থা। যে বায়াররা বাংলাদেশে বিজনেস প্লেস করে, অলদো কিছু অপরচুনিটিস রেজ হচ্ছিল বিকজ অবভিয়াসলি ট্যারিফটা আমরা কিভাবে নেগোশিয়েট করলাম বা কিভাবে হবে, কিন্তু এর ভিতরে তো অর্ডারস অলরেডি কিছু কমা শুরু করেছে। এগুলো সবকিছু মিলে ধরেন আপনার নেক্সট 3 মাস এখনো একটু গো স্লো যাবে। যন্ত্রপাতি ও কাঁচামাল আমদানির এলসি কমেছে। ব্যাংক খাতে সংকটের কারণে ব্যাক টু ব্যাক এলসি খুলতে পারছেন না অনেকে। বিশ্লেষকরা বলছেন আরও ২-৩ মাস এই নেতিবাচক ধারা অব্যাহত থাকবে। যখন একটা দেশে পলিটিক্যাল গভর্নমেন্ট থাকে না, তখন বিদেশি বিনিয়োগকারীদেরও আস্থা থাকে না এবং দেশি বিনিয়োগকারীরাও বিনিয়োগ করে না। অতএব সেই জায়গা থেকে বাংলাদেশ একটা ক্রিটিক্যাল সিচুয়েশন পার করছে বিনিয়োগের ক্ষেত্রে। আর সেই বিনিয়োগের কারণেই কিন্তু প্রকৃতপক্ষে রপ্তানির যে আজকে বেহাল অবস্থা তা তৈরি হয়েছে বলে আমি মনে করি। বিশ্লেষকদের মতে চলতি অর্থ বছরের বাকি 7 মাসে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জন করা কঠিন হবে। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রপ্তানি খাত নিয়ে বিস্তারিত আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হয়েছেন অর্থনীতিবিদ শাহজাহান সিদ্দিক। শাহজাহান সিদ্দিকী, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি সারাদিনের শুরুতেই আপনার কাছে জানতে চাইব, রপ্তানি আয় গত টানা 4 মাস ধরে নিম্নমুখী রয়েছে এবং এই আয় কমার পেছনে ব্যবসায়ীরা বলছেন রাজনৈতিক সংকটের কথা। আপনি কি মনে করেন রাজনৈতিক স্থিতিশীলতা আসলে কতটা জরুরি ব্যবসায়িক বিনিয়োগের জন্য? জেনারেলি রাজনৈতিক স্থিতিশীলতা ব্যবসার জন্য এটা অবশ্যই একটা সিচুয়েশন। এটা যদি না থাকে যে কোনো ধরনের ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়, ইনভেস্টমেন্ট কমে যায়, প্রোডাকশন কমে যায়, বেচা বিক্রি এবং কেনা দুইটাই কমে যায়। বাংলাদেশের ক্ষেত্রে তাই হয়েছে। বর্তমানে যে এক্সপোর্ট কমে গেছে বলছেন, এটার মূল কারণ হচ্ছে যে আমরা 1 বছর আগে যে আমাদের একটা রাজনৈতিক অস্থিরতা গেছে, আমরা এরপরে একটা রাজনৈতিক ট্রানজিশনে আছি। শুধু রাজনৈতিক ট্রানজিশনে নাই, বিভিন্ন দলের ইলেকশন নিয়ে যে আলোচনা, সেখানে প্রকাশ্যে মাঠে সংঘর্ষ না হলেও বাক্য ব্যয়ে কথায় কিন্তু সংঘর্ষ হয়েছে এবং তাতে একটা অস্থিরতা তৈরি হয়েছে। এট দি সেম টাইম সাইমultaneously আমেরিকার যে ট্যারিফের যে ঘটনাটি ছিল গত এক বছরের উপরে, আমরা একটা অস্থিরতার ভিতরে আছি প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে। সেটার একটা মোটামুটি একটা সমাধান হয়েছে, কিন্তু একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে, গার্মেন্টসের এক্সপোর্টটার প্রসেসটা কিন্তু শুরু হয় প্রায় 7-8 মাস আগে থেকে। অর্ডার প্লেস করা থেকে শুরু করে এলসি করা, র মেটেরিয়ালস আমদানি করা, প্রোডাকশন করা, তারপরে এক্সপোর্ট করা। তো আমাদের এখন যে প্রোডাক্টগুলো শিপমেন্ট হচ্ছে, এগুলোর 6-7 মাস আগের প্রসেস শুরু হয়েছে, অর্ডার নেওয়া হয়েছে। তখন কিন্তু রাজনৈতিকভাবে আমরা খুব ভালো অবস্থায় ছিলাম না। আমাদের একটা ট্রানজিশন পিরিয়ডে আছি, রাজনৈতিক অস্থিরতা বলতে পারেন, এবং তখন আমরা আমেরিকার সাথে নেগোসিয়েশন এবং আনসার্টেন অবস্থায় ছিলাম। সেটার একটা প্রভাব পড়েছে এবং ক্যালকুলেশন করে বোঝা যায় আরো 4-5 মাস পর্যন্ত এই আমেরিকান ট্যারিফের এই অস্থিরতা থাকবে। শাহজাহান সিদ্দিকী, আপনার কাছে জানতে চাইবো, যুক্তরাষ্ট্রের বাজারে শুল্ক জটিলতা রয়েছে, সেই সাথে ইউরোপের বাজারে আমরা দেখছি যে ভারত এবং চীনের সাথে তীব্র প্রতিযোগিতা রয়েছে। আপনার কি মনে হয় ব্যবসায়ীরা এই প্রতিযোগিতায় কতটা প্রস্তুত বাংলাদেশের? প্রথমত এক কথায় বলতে গেলে আসলে আমরা প্রস্তুত না। আমাদের মাথায় ছিল যে কোনো মূল্যে আমেরিকান মার্কেটটাকে ধরে রাখা এবং এই ব্যাপারে নেগোসিয়েশন করতে যে আমরা আমেরিকা থেকে কি কিনবো, একটু বেশি দামে কিনবো, নতুন করে আমরা গম কোথা থেকে কিনেছি এগুলো সুইচ ওভার করে আমরা আমেরিকার মার্কেটে গেছে তেল কিনতে যাচ্ছি আমরা, এবং ন্যাচারালি বেশি দামে।
তো সুতরাং আমাদের ফোকাসটা ছিল আসলে আমেরিকার মার্কেটটাকে ঠিক করা। এটার যে একটা প্রত্যেকটা ঘটনার যে একটা বিপরীত একটা ঘটনা ঘটে, সেটা আমরা চিন্তা করি নাই। আমরা যেহেতু সবচেয়ে কম ট্যারিফে আমেরিকার মার্কেটে ঢোকার একটা সুবিধা পেয়েছি, আমরা আত্মপ্রসাদ পেলাম যে ভিয়েতনাম, পাকিস্তান বা ভারত আমাদের সাথে সুবিধা করতে পারবে না আমেরিকার মার্কেটে। অ্যাপারেন্টলি সেটা মনে হলো ভারতের বা ভিয়েতনামের যে গার্মেন্টস ম্যানুফ্যাকচারার আছে, শুধু গার্মেন্টস নিয়ে কথা যদি বলি, তাহলে তারা তো তাদের প্রোডাকশনটা অন্য কোথাও বিক্রি করতে পারে। তারা তো আর তালা মেরে ফ্যাক্টরি বন্ধ করে যাবে না, তারা অন্য মার্কেটে হানা দেবে। এখন অন্য মার্কেটে হানা দিলে আমাদের দুর্বলতার জায়গা হচ্ছে, আমাদের মূল মার্কেটই হচ্ছে আমেরিকা এবং ইউরোপ। সুতরাং একটি বিষয় জানতে চাইবো, রপ্তানি খাত নিয়ে যখনই আলোচনায় আসে, সংকটের কথা বলা হয়, তখনই কিন্তু উঠে আসে রপ্তানি বৈচিত্র্যকরণ। আমার মতে রপ্তানি বৈচিত্র্য কিন্তু আগে থেকেই ছিল। হিমায়িত চিংড়ি আমাদের রপ্তানি খাতে ছিল, পাট ছিল, সেসব কিন্তু অনেকটা পিছিয়ে এসেছে। নতুন করে কোনো পণ্য সংযোজন না করে কেন সেই পণ্যগুলোকে আমরা আবারও জোর দিচ্ছি না? আমরা জোর দিচ্ছি না, মুখে মুখে জোর দিচ্ছি। তো সবাই এই কথা বলে, সবাই পণ্ডিতের মতো বলে যে ডাইভার্সিফিকেশন আমাদের দরকার, কিন্তু ডাইভার্সিফিকেশনের জন্য যে ইফেক্টিভ মেজার নেওয়ার, সেটা তো আমরা নেই না। যেমন ধরেন গার্মেন্টস কেন আমরা বেশি এক্সপোর্ট করি? গার্মেন্টস কোম্পানিগুলোকে আমরা বন্ড লাইসেন্স দিই, তারা ডিউটি ফ্রি র মেটেরিয়ালস ইম্পোর্ট করে, কিন্তু আমরা তো অন্য কোনো সেক্টরকে ধরতে গেলে দিচ্ছিই না। আমাদের যে ইন্টারনাল একটা দুর্বলতা আছে, সেইটা কিন্তু আমরা আলোচনা করি না। সুতরাং আমাদেরকে অন্য সেক্টরগুলোতে যদি প্রেজেন্ট করতে হয়, যেমন ধরেন লেদারের কথা যদি বলেন, লেদারে আমরা ইউরোপে বাইরেরা আমাদের থেকে কিনবেই না যতদিন পর্যন্ত এনভায়রনমেন্ট সার্টিফিকেট আমরা না পাবো, আমাদের ইয়ে না হবে, কি বলে, সার্টিফিকেশন না হবে। সুতরাং ইউরোপের কোনো বায়ার এনভায়রনমেন্ট কারণে আমাদের থেকে কিনবে না। আচ্ছা, চিংড়ি ব্যাপারে গত পরশুদিনে একটা সেমিনার হচ্ছিল, আমরা মাছ রপ্তানিতে কেন পিছিয়ে গেছি। আমাদের প্রোডাকশন কম, আমাদের ডাইভার্সিফাইড চিংড়ি যে হয়, হাই ভ্যারাইটি যে চিংড়ি, সেটা আমরা এখনো বাংলাদেশে চাষ করি না। তবে একটা সৌভাগ্যের কথা যে বিদেশ থেকে চিংড়ি মাছ আমদানি করে এটাকে ফ্রোজেন করে প্রসেস করে আমরা ইউরোপ, আমেরিকা, ল্যাটিন আমেরিকার মার্কেটে এক্সপোর্ট করার একটা সুযোগ পেয়েছি। কিন্তু আমাদের যে টেকনোলজি দরকার, নতুন করে আমরা নতুন ভ্যারাইটি চিংড়ি আমাদের দেশে চাষ করা দরকার, এগুলো আমরা আসলে ফুল অ্যাটেনশন দেইনি। এরকম সেক্টরে স্পেসিফিক ফার্মাসিউটিক্যালের ব্যাপারে আপনি যদি দেখেন, ফার্মাসিউটিক্যালে এমনিতেই প্রসেসটা একটু স্লো, অ্যাপ্রুভাল প্রসেস লাগে। আমাদের এপিআই নেই, আমরা এপিআই ডেভেলপ, আমাদের নিজস্ব কোনো মলিকুল নেই যেটা দিয়ে আমরা বাল্ক প্রোডাক্ট তৈরি করতে পারবো। সীমিত পরিমাণে বহু বছর ধরে 300 থেকে 500 মিলিয়ন ডলার আমরা এক্সপোর্ট করছি। এটাকে রাতারাতি আমরা 1 বিলিয়ন বিলিয়ন ডলার করতে পারবো না। অন্য যে ছোটখাটো আইটেম গুলো আছে, জুট আছে, জুট একটা ডিক্লাইনিং আমরা চেষ্টা করি র জুট এক্সপোর্ট করতে, সেমি ফিনিশ জুট এক্সপোর্ট করতে, কিন্তু আমরা ফিনিশ গুডস এর ব্যাপারে আমাদের অ্যাটেনশন কম। আমাদের কাছ থেকে র জুট নিয়ে ভারত ফিনিশ প্রোডাক্ট তৈরি করে গ্লোবাল মার্কেটে বিক্রি করে, কিন্তু আমরা গ্লোবাল মার্কেটে যেতে পারছি না, বা আমাদের যাওয়ার সক্ষমতা নাই, অথবা আমাদের সেরকম সাপোর্ট নাই, অনেক রকম দুর্বলতা আছে। সুতরাং দুর্বলতা গুলো এখন আমাদেরকে কাটিয়ে ওঠার চেষ্টা করতে হবে। শাহজাহান সিদ্দিকী, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।